দেশের প্রতি যে গভীর মমত্ববোধ, দেশপ্রেম, এটা কিন্তু সহজে থাকে না। একটা রাষ্ট্রনায়ক হয়ে গেলে, রাষ্ট্রপ্রধান হয়ে গেলে তার মধ্যে অনেক কিছু থাকে, আমরা দেখেছি, পরবর্তীতে এটা জেনেছিও। কিন্তু তার মধ্যে আমি প্রথম চোখে সেই জিনিসটা দেখেছি, এবং সকলের প্রতি যেটা ভালোবাসা, অর্থাৎ একটা সেনা ছাউনি থেকে, সেনা শিবির থেকে বের হয়ে জনগণের সঙ্গে যে সম্পৃক্ত হওয়া, হৃদয়ের গ্রহণ করে, এটা হচ্ছে তার প্রথম, আমি যেটা মনে করি এটা প্রথম। এর পরবর্তী যে কথাটা বলা হয়েছে, তখন থেকে আমি কিন্তু বিএনপির আদর্শে আমি লালিত হয়েছি। যখন শিক্ষক হলাম তখন আমি বেগম খালেদা জিয়াকে দেখেছি, গভীরভাবে দেখেছি। কারণ ওনার সঙ্গে কাজ করেছি আমি, বিশেষ করে যে এত কাজ করেছি, প্রথম ওনার সঙ্গে আমার একটি সাক্ষাৎ হয় উনি যখন প্রধানমন্ত্রী হিসেবে আসে সুগন্ধাতে। আজকে যে ট্রেনিং সেন্টার করা হয়েছে, যমুনা আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যেখানে থাকেন তার সামনে সুগন্ধা আছে, মিন্টো রোডের শেষ পথে। সেখানে আমি প্রথম ওনার সঙ্গে আমি দেখা করার একটা সাহস করেছিলাম, একটা সৌজন্য সাক্ষাৎ করেছিলাম। সেদিন একটা জিনিস তার মধ্যে দেখেছি, সেদিন মির্জা গোলাম হাফিজ, যিনি আইন বিষয়ক, সংসদ বিষয়ক, আমাদের আজিজ সাহেব বলতে পারবেন, তিনি ছিলেন, এবং আমাদের বেশ কয়েকজন তাদের মন্ত্রী ছিলেন। আজকে যে আমাদের সালাউদ্দিন সাহেব স্ট্যান্ডিং কমিটি, তিনি এপিএস ছিলেন, সেরকম অনেক লোক ছিলেন, এবং কামরুল ইসলাম, মেজর কামরুল ইসলাম ছিলেন তখনকার আমাদের এমপি। তো যাই হোক, সেদিন আমি দেখি যে প্রথম সাক্ষাতের মধ্যে দেখলাম যে মানে মানুষের প্রতি যে গভীর একটা ভালোবাসা থাকে। তিনি তো সবে মাত্র দায়িত্ব নিয়েছেন, প্রধানমন্ত্রী হওয়ার পরে মানুষের মধ্যে অনেক কিছু থেকে যায়, আর উনি চেয়ার পেয়েছেন, কিন্তু আমি প্রথম সাক্ষাতে দেখেছি তার মধ্যে একটা গভীর মমত্ববোধ, গভীর ভালোবাসা, এবং সকলের সঙ্গে কথা বলার জন্য যে অসাম্প্রদায়িক একটা চেতনা দেখেছি। আমি বৌদ্ধ বলে যে আমি তার কাছে যাওয়ার পরে তাকে, তিনি কিন্তু সেভাবে আমাকে দেখেননি। আমাদের বৌদ্ধ ভিক্ষু সহ গিয়ে তার কাছে পাশাপাশি আমি বসেছি, এবং তিনি একসময় আমি যখন কথাকে সংক্ষিপ্ত করার জন্য, যখন তার পিএসআর আমাকে বলছিল যে স্যার একটু সংক্ষিপ্ত করেন, কিন্তু তিনি সেখানে কিন্তু তাদেরকে নিষেধ করেছিলেন, উনি বলবেন, উনি বলার জন্য আসছেন। আমি প্রথম এসেছি, উনি বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে আমাকে শুভেচ্ছা জ্ঞাপন করবেন, কারণ এই দেশ সকলে নিয়ে, এই দেশ পাহাড়ি বাঙালি যত মানে ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী আছে, নৃগোষ্ঠী আছে, সকলকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী। অর্থাৎ এই জাতীয়তাবাদের কথাটা কিন্তু প্রথম আমি ওনার কাছ থেকে শুনেছি। এই যে শোনাটা, জাতীয়তাবাদ মানে সকলকে ধারণ করার যে শক্তিটা, উনি তো রাজনীতিভাবে সেভাবে ট্রেনিং প্রাপ্ত না, এবং হঠাৎ করে তিনি এসেছেন, শহীদ জিয়ার পরে কিন্তু তিনি নেতৃত্বটা নিয়েছেন। এই যে আসার পরে যে তাকে প্রথম চোখে যে দেখলাম, জাতীয়তাবাদের মধ্যে সকলকে ধারণ করার যে হৃদয়, এইটা কিন্তু সকলের মধ্যে থাকে না। এবং পরবর্তীতে তার মধ্যে কিন্তু দেখেছি আবার এই যে কথাটি বলো, গভীর দেশপ্রেম, মাটি মানুষের প্রতি যে টান, আকর্ষণ, এটা কিন্তু সহজে কিন্তু কখনো নত হয়নি। তার জীবনব্যাপী এই যে 2025-এ আসার পরে তার জীবন শেষ হয়ে গেল, আমরা দেখেছি। 2046 তো আমি তাকে দেখিনি, 45-এ ওনার জন্ম তো আমি সেইভাবে দেখিনি, কিন্তু তার বর্ণাঢ্য জীবনের, তার যে কর্মজীবন সম্পর্কে যে দায়িত্বগুলো দেখেছি আমি, সেখানে কঠোর মনোভাব, কঠোর দৃঢ়তা এবং কঠোর আপোষহীনতা, এটা আমাকে আকৃষ্ট করেছে। এত কিছু যাওয়ার পরেও তিনি কিভাবে যে তার জীবনকে তুচ্ছ জ্ঞান করে, জীবনের প্রতি কোনো মায়ামোহ ছিল না তার মধ্যে, কিন্তু দেশপ্রেমের ভালোবাসায়, জাতীয়তাবাদী শক্তির ভালোবাসায়, এই মাটি এবং মানুষের ভালোবাসায় তিনি কিন্তু দেশ ছেড়ে যাননি। এগুলো আমাকে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। জি জি, আপনার কাছে আবারও আসবো। এবার আমি প্রশ্ন করতে চাই ডক্টর রিজওয়ানা করিম স্নিগ্ধাকে। আমরা যখন দেখতে পাই ক্ষমতায় কোনো রাজনৈতিক নেতা আসেন, বা যখন কেউ ক্ষমতায় আসেন, তখন তিনি তার নিজের মতাদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা করে থাকেন। কিন্তু আমরা বেগম খালেদা জিয়াকে দেখেছি, তিনি তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মতাদর্শ যেই ওটি অনুযায়ী পরিচালনা করেছেন, এবং তার মতাদর্শ অনুযায়ী সে পথ চলেছেন, এবং পুরো বিএনপি যে দলটি রয়েছে সেই দলকে পরিচালনা করার চেষ্টা করেছেন। এটিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক, দুজন বিজ্ঞ সহ-আলোচক, আমাদের আজিজ ভাই এবং সুকুমাল বড়ুয়া অধ্যাপক, আমি দুজনকেই শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা খানম পুতুল, এটা ওনার আসলে নাম, হ্যাঁ, কোনোভাবে হারিয়ে যায়, এটা এটা অন্য একটা গল্প। কিন্তু এই যে হারিয়ে যাওয়ার গল্পটা যেখান থেকে শুরু করতে চাচ্ছিলাম, যে যে দেশে, যে রাষ্ট্রে, যে সমাজে কোনো একজন মেয়ের নামটাও হারিয়ে যায়, সেই দেশে, সেই রাষ্ট্রে এবং সেই সমাজে এরকম বৃহত্তর একটা ফিউনারাল, যে ফিউনারেলে এত মানুষ হয়, এবং এই বৃহত্তর ফিউনারেলে এত মানুষ হওয়াটা এত বিরল, এবং এই
পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় একজন রাজনৈতিক মুরব্বী হিসেবে খালেদা জিয়ার যেই সর্বশেষ সময়ের যে অবস্থান এবং তার যে যাত্রাপথ, এই সকল কিছুকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করতে চাই। কিন্তু এর মানে এটাও নয়, আমি এটা একটু বলতেই চাই, তাই বলে যে কারো কোনো দায় থাকে না, কারো কোনো রাজনৈতিক ভুল থাকে না, সেটা আমি মনে করি না। আমি জানি যে ঠিক এটা এমন একটি সময় ভুল, কারণ এটা ভাবাটা খুব জরুরি। মানুষ কিন্তু ভুল, দোষে গুণে মানুষ, মানুষ কিন্তু দোষের ঊর্ধ্বে না, ভুলের ঊর্ধ্বে না। তো সেই জায়গাটা থেকে আপনি যে বলছিলেন যে উনি চাপিয়ে দিতে চাননি বা ইত্যাদি, আমি আসলে সেভাবে ভাবি না। আমি যেটা দেখি যে দেখেন, খালেদা জিয়া 1977, ঠিক আছে, আমি আর কি পলিটিক্যালি বলছি আর কি, 1977 সাল থেকে শুরু করে ওনার যেই আন্দোলন, এবং সেই আন্দোলন আমার যতদূর মনে পড়ে যে হোসেন মোহাম্মদ এরশাদ তৎকালীন যে স্বৈরশাসক, এবং সেখানে যখন উনি বললেন যে কোনোভাবে তার আন্ডারে ইলেকশন করা যাবে না, সেখান থেকে যে ওনার আপোষহীনতার গল্পটা, এবং ওনার 1991 to 1996 এই যে পিরিয়ডটা, আই ডু রিয়েলি রেসপেক্ট, অ্যান্ড ইট ইজ মানে বাংলাদেশের রাজনীতির জন্য এটা খুব ভীষণ রকমের একটা ভালো সুসময়। আমি গতদিন দেখছিলাম কোন একটা ইন্ডেক্সে সম্ভবত 92 থেকে 93 এরকমও একটা ইয়ার আছে বাংলাদেশের স্বাধীন হওয়ার ইতিহাসে, যেখানে মানুষ স্বাধীন বোধ করেছে, যেটা কিন্তু আর কোথাও নেই। তো এই বিষয়গুলোর জন্য আমি ওনাকে খুবই স্পেসিফিকলি স্বতন্ত্রভাবে মনে করি যে ওনার স্বাতন্ত্রতাটা ঠিক ওই জায়গায় যেখানে উনি মনে করছেন যে ওনাকে আমরা দেখতে পাচ্ছি। এখন আমার কথা হচ্ছে যেটা হচ্ছে যে যখন একজন নারী ওই জায়গাটা থেকে, প্রায় অনেকে বলে যে গৃহবধূ, আমি দেখলাম গত দিন থেকে শুরু করে গৃহবধূ ইত্যাদি ইত্যাদি, কিন্তু আসলে গৃহবধূ না বলে আমি বলবো একজন ফার্স্ট লেডি। মানে উনি তো একটা ফার্স্ট লেডি ছিলেন, তাই না, মেজর জিয়াউর রহমানের ওয়াইফ। তো এই যে ফার্স্ট লেডি হলেও হয়তো বা ওনার লিভিং স্টাইলটা খুব মিনিমাল ছিল। আমি দেখতে পেলাম যে ওই সময়ে বলছেন যে 2000 টাকা দেয়া হতো, এটা একটা সাক্ষাৎকারে দেখাচ্ছে, ওটা দিয়ে উনি চলতেন। তো এই যে সাধারণের কাছে ভাবে জীবনযাপন করা, চলা, সম্ভবত এটা মেজর জিয়াউর রহমানও করতেন, মানে পছন্দ করতেন। সেখান থেকে ওনার একটা সাধারণের সাথে মেশার প্রবণতা কিন্তু ছিল, যেটা পরবর্তীতে আসলে ওনার রাজনৈতিক ক্যারিয়ারে একটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। কিন্তু 2000 পরবর্তী সময়ে বেশ কিছু ঘটনা আছে, হয়তো আমি পরের স্তরে আপনাকে বলবো, কিন্তু সেগুলো ওই যে আমি বললাম যে অনেক দোষে গুণ হওয়ার পরও সবচেয়ে বড় যে ব্যাপারটা আছে, গত 15 বছরের মধ্যে উনি যখন ভীষণ রকমের অসুস্থতার মধ্যে দিয়ে গেলেন, ওনার একটি সন্তানকে হারানো, আরাফাত রহমান কোকো, তাকে হারানো, এবং ওনার বিদেশে শিক্ষা মানে চিকিৎসার ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে যে বাধা দেয়া, এবং এই কন্টিনিউয়াস যে প্রক্রিয়া, এই সব কিছু হয়েছে কি এক একটা ঘটনা ওনাকে মানুষের আরও কাছে নিয়ে গেছেন, মানে মানুষ থেকে দূরে করেন নাই। এমনকি আমি তো মনে করি যে 1996-এর কথা যে আপনাকে বললাম, বা 2001-06 যে কথা বললাম, ওই সময়ও মানুষ হয়তো বা ওনাকে এতটা অনুভব করেনি যতটা বিগত 15 বছরে ওনাকে অনুভব করেছে। তো ওনার যে নীরবতা, সাইলেন্সেরও যে একটা পলিটিক্যাল পাওয়ার থাকে, দ্যাট ইজ দ্য বেস্ট কন্ট্রিবিউশন অফ বেগম খালেদা জিয়া, আমার কাছে যেটা মনে হয়। ধন্যবাদ আপনাকে। এবার আমি যেতে চাই এম এ আজিজ, সাংবাদিক ও কলামিস্টের কাছে। এই যে আমরা একটি বিশেষণ শুনতে পাচ্ছি, এবং আমরা বিশেষণটি খুব জোরালোভাবে প্রতিষ্ঠা করা হয়েছে বেগম খালেদা জিয়ার নামের পাশে, সেটি হলো আপোষহীন নেত্রী। এই আপোষহীন নেত্রী যে তিনি হয়ে উঠেছেন, তার কি কি গুণের কারণে আসলে তিনি আপোষহীন নেত্রী হয়ে উঠেছেন, আসলে জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দুইজন প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর হচ্ছে আমার কাছে সবচেয়ে বড়। এরপরে অনেকে অবশ্য ওনারা ভিসিটিসি হওয়ার জন্য প্রতিযোগিতায় নামেন। আমি যেহেতু ইউনিভার্সিটি ছিলাম, সিনেট সিন্ডিকেটে আমার কাছে প্রফেসর হচ্ছে সবচেয়ে বড়, এবং দুইজন প্রফেসরের সাথে আমি কথা বলছি, ওনারা অবশ্যই জ্ঞানী, গুণী, বিজ্ঞ। তা আমি ওনাদেরকে এমনিতেও পছন্দ করি ব্যক্তিগতভাবে, আর আপনি তো আমার মেয়ের চেয়ে ছোটো, মেয়েই ধরেন। তা আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে, ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দেখেন, আমি আমাদের সাংবাদিক ফেডারেশনের 2 বার মহাসচিব ছিলাম, অর্থাৎ 4 বছর। তখন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন।
সুতরাং তার সাথে এক মঞ্চে উঠে আমার বেশ কিছু বক্তৃতা অনুষ্ঠান করার সৌভাগ্য হয়েছে। এছাড়া আগে হরতাল কালচার ছিল, যখনই হরতাল ডাকতো বিরোধী দল আওয়ামী লীগ, তখনই কিন্তু উনি আমাদেরকে ডেকে নিতেন। ডেকে নিয়ে অনেক কিছুতে সিনিয়র যারা ছিল সাংবাদিক, এদের ভিতরে বেঁচে নাই, অধিকাংশই বেঁচে নাই। তো আমি সহ 3 জন বেঁচে আছি আর বেঁচে নাই। তিনি পরামর্শও করতেন, তিনি আড্ডাও মারতেন। হ্যাঁ, সুতরাং তার সম্পর্কে আমার এই জন্য জানারও সৌভাগ্য হয়েছে। আপনি যেটা বললেন আপসীন, দেখেন উনি যখন রাজনীতি আসলেন, তিনি বোধহয় পৃথিবীর ভিতরে সবচাইতে ফার্স্ট লেডি, এমন ফার্স্ট লেডি যার হয়তো পকেটে পয়সা স্বাধীনভাবে, অনেক ফার্স্ট লেডি আছে না, জুতা হাজার, ওই যে ইয়ে ছিল না মার্কসের ফার্স্ট লেডি, তার তো জুতাই পাওয়া গেছে কয়েকশো, এরকম। উনি ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আপাত মস্তক সৎলোক, এবং তার ফ্যামিলির কেউ তার পরিচয় দিতে পারে নাই। দৈনিক বাংলার নির্বাহী সম্পাদক ছিল ওনার আপন চাচা, কোনোদিন ওনার পরিচয় দেয়নি, কারণ নিষেধ করে দিছে। উনি কোনো কারো তদবির, ফ্যামিলির তদবিরও অ্যালাউ করতেন না, এবং স্কিন টু বন একজন সৎ লোক ছিল। এরকম সৎ লোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো লোক পাওয়া পৃথিবীতে খুবই কঠিন আছে, খুবই কঠিন। তারই ওয়াইফ, সুতরাং তাকে মাসে একটা মিনিমাম খরচ দেওয়া হতো, তার ভিতরে ওনাকে চলতে হতো। এবং আমার ধারণা শুধু তিনি নিজে নয়, বেগম খালেদা জিয়া নন, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বলেও আমার মনে হয় অনেক সংযম তার ভিতরে আসছিল। যেমন ধরেন উনি কাউকে কোনো কটু কথা বলতেন না। এবং হোসেন মোহাম্মদ এরশাদ একটা নির্বাচিত বিএনপির প্রেসিডেন্ট ছিলেন ৭৭, তাকে ব্লাডলেস কুর মাধ্যমে তাকে অপারেশন করে ক্ষমতা দখল করে, এবং তাকে বলাই হতো স্বৈরাচার। এবং এই স্বৈরাচারের বিরুদ্ধে তখন আওয়ামী লীগ সহ সব দল কিন্তু একসাথে আন্দোলন করে। তখন আপনার শেখ হাসিনা চিটাগাংয়ে মিটিং করেও বলেছিল, যারা এই স্বৈরাচারের অধীনে নির্বাচনে যাবে সে হলো জাতীয় বেঈমান, ৮৬ সালের নির্বাচনে। কিন্তু দেখা গেল শেখ হাসিনা ঠিকই নির্বাচনে চলে গেছেন, কিন্তু বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি নির্বাচনে যান নাই। এবং তারপরের ঘটনা দেখেন, মিথ্যা মামলা দিয়ে তাকে পুরান ঢাকার একদম নির্জন কারাগারে রেখেছে। সেখান থেকে অনেক কথা হয় যে লিভার সিরোসিস হয়েছে, হয়তো তাকে স্লো পয়জনিং করা হতে পারে। একটা স্যাঁতসেঁতে জায়গায়, মানুষ নাই, জোন নাই, তেলা পোকা, অমক পোকা, একটি বাথরুম সিপাই ব্যবহার করতো, তিনিও ব্যবহার করতেন, এরকম মানে একদম অসুস্থকর জায়গায়। আর তারপরে আপনি দেখেন তিনি অসুস্থ হয়ে পড়েন, চিকিৎসার জন্যে তাকে কোনো সুযোগ দেওয়া হয়নি। তাকে বলা হয়েছে যে তাকে মার্সি পিটিশন করতে হবে, অমক সমক, তিনি কিন্তু করেন নাই। তাকে বিদেশে পাঠিয়ে দিতে চাইছে। 1/11 সময়ে বলছে 2টা অফার ছিল, একটা হলো আপনি যদি 1/11 সরকারের সাথে সমঝোতা করে তাহলে তিনি ক্ষমতায় আসতে পারবেন, আর নাহলে তিনি বিদেশে যাবেন। কোনটা? তিনি বিদেশেও যান নাই, সরকারেও যান নাই, তিনি গণতন্ত্র চেয়েছেন। ওখান থেকেই এই ৮৬ সালের আন্দোলনের পর থেকে তিনি কিন্তু অটো সিস্টেমে, কে দিয়েছে তাকে এই উপাধি তা জানি না, কিন্তু জনগণের মধ্য থেকে এই আপসীন উপাধি তার নামের সাথে যোগ হয়েছে। এই জন্য আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া না বললে মনে হয় যেন আপসীন নামের অংশ হয়ে গেছে। একটু আগে ডক্টর স্নিগ্ধা যেমনটি বলছিলেন যে আসলে যখন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয় তার পরপরই একটি সাক্ষাৎকারে বেগম খালেদা জিয়া বলেছিলেন যে খুবই দৈন্যতার মধ্যে আসলে তিনি ছিলেন, 2000 টাকা পেতেন, এবং তার সন্তানদেরও, এমনকি বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান এবং কোকো সাহেবকেও জিয়াউর রহমানের যে জামা কাপড় ছিল সেগুলো ছোট করে পরানো হতো। তো আসলে জানতে চাই, এই যে একজন সৎ রাজনৈতিক নেতা মানেই কি আসলে দৈন্যতা? না, না। তিনি, ওনার সময়ে আমি প্রেসিডেন্ট হাউসেও গেছি, বঙ্গভবনেও গেছি, সেখানে তিনি পছন্দ করতেন শিং মাছ, শিং মাছের ঝোল, একটা ভাজি, একটা ডাল, এবং তিনি ঘুরে ঘুরে বলতেন খাবার খুব সুন্দর হয়েছে না? আমরা সবাই বলতাম হ্যাঁ খাবার খুব সুন্দর হয়েছে। আগে তো শিং মাছ তো দেশি শিং মাছ ছিল, খাইতেও টেস্টি ছিল। তিনি খুবই মৃতব্যয়ী ছিল, এবং বিশ্বাস করেন তিনি যখন তাকে হত্যা করা হয়, এরপরে তিনি এক খণ্ড জমি রেখে যান নাই, একটা ফ্ল্যাট রেখে যান নাই, তাদের স্ত্রী
দুই সন্তানের জন্য কিচ্ছু রেখে দেন নাই, কিচ্ছু রেখে দেন নাই। আমি তার গ্রামের বাড়িতেও ঘুরছি, সেখানে যে সাধারণ তার পরিবারের সাধারণ, তারা ভাবতেও পারে না প্রেসিডেন্ট জিয়ার কাছে কোনো সাহায্য নেবে, কারণ তিনি বারণ করে দিয়েছিলেন কোনো সাহায্য করবে না। কিন্তু ওই আন্দোলনের সময় একটা আপসীন হয়তো কোনো এক সবার থেকে কেউ দিয়েছে, এটা কিন্তু ইতিহাসে অবশ্য লেখা নেই, আপনি খুঁজে বের করছেন, ধন্যবাদ। তো এরপরে আপনি দেখেন তিনি তার জীবনে কখনো কটু কথা বলতেন না, কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতেন না। তারপরে তিনি অল্প কথা বলতেন, ধরেন 5 জনের সাথে পরামর্শ করছে, আমাদের সাথে কথা বলছে, শুনতেন, কিন্তু ঐশ্বরিক ক্ষমতা ছিল তার ভিতরে। তিনি কিন্তু তার ভিতরে কারেক্ট জিনিসটাকে আপনার করতো, গ্রহণ করে নিত, এবং সেটাতে তখন যেটা উনি মনে করতেন যেটা ঠিক, সেটা দেশের এবং জনগণের স্বার্থে, সততার স্বার্থে যেটা ঠিক, সেটার ব্যাপারে তিনি অবিচল থাকতেন। এই জন্যই তিনি আপনার দেখেন জীবন দিয়ে গেছে, তারপরেও তিনি আপোস করেন নাই। তিনি ইচ্ছা করলেই বিদেশে চিকিৎসার জন্য থাকতে পারতেন, সব সুযোগ নিতে পারতেন, বা বিদেশে এক্সাইলে যেতে পারতেন। উনি বলেছেন আমার পৃথিবীতে কোনো জায়গা নেই, আমি বাংলাদেশ। তাকে ধরেন পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়ে একটা জায়গা বাড়ি দিয়েছিল, যেটাতে উনি আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনা প্রধান থাকার সময় ছিল। সেই বাড়িতে তাকে কত কেলেঙ্কারি করে উঠায় দেওয়া হলো, চিন্তা করেন, এবং তাকে খুব হ্যারাস করা হয়েছে। এই যে নির্যাতিত, কঠোরভাবে নির্যাতিত, এই জন্যই আপনি খেয়াল করে দেখবেন যে এই যে আপনার জানাজা হলো, এই জানাজায় কিন্তু শুধু বিএনপির সমর্থক আসে নাই, দুনিয়ার সাধারণ জনগণ আসছে। এত ভিড় বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীতে ইতিহাসে এত বড় জানাজা হয়েছে, এটা কিন্তু কল্পনা, এটা ঐতিহাসিক। এটা হলো তার প্রতি এক হচ্ছে শেখ হাসিনা তাকে নির্যাতন করে আপনার মৃত্যুর কোলে ঢলে দিয়েছে, এবং তার দেশপ্রেম, জনগণের প্রতি ভালোবাসা, এই কারণে যেমন তার বরাবর আপোষহীন স্বৈরাচারের গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। এবং বিএনপি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সময় পান নাই বেশি, তিনি বিএনপি গঠন করেছেন, এই বিএনপি বড় করেছেন কিন্তু বেগম খালেদা জিয়া। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার যেতে চাই ডক্টর সুকোমল বড়ুয়ার কাছে। যেমনটি এম এ আজিজ বলছিলেন যে তার জানাজায় সব ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এসেছিলেন এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এই যে ভালোবাসার বহিঃপ্রকাশ, এই যে সম্প্রীতি আসলে আমরা দেখতে পেয়েছি, এই সম্প্রীতি আসলে রাজনীতিতে কেন নেই? রাজনীতিতে কেন নেই সেটা তো খুবই একটা বড় প্রশ্ন আমার কাছে। বর্তমান রাজনীতির মধ্যে কিন্তু আদর্শহীনতা, মূল্যবোধের অভাব, তাদের আকাঙ্ক্ষা, তাদের গগনচুম্বী, তাদের বিভিন্ন ধরনের লিপ্সা, ক্ষমতা, আধিপত্য, এগুলো তো একজন শাসকের কাছে থাকে না। ওই আমি রাষ্ট্রবিজ্ঞানী, আপনি জানবেন, আমাদের এখানে তো প্রফেসর আছে আমাদের রিজওয়ানা করিম স্নিগ্ধা, উনি তো অ্যানথ্রোপোলজি পড়ান, এটা সমাজবিজ্ঞানের একটি অংশ। তো এটা পড়াতেই কিন্তু সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান অনেক কিছু কিন্তু জ্ঞান নিতে হয়। তো রাষ্ট্রবিজ্ঞানীদের ভাষা হলো কি, ব্যক্তি যদি আদর্শবান হয়, রাষ্ট্র আদর্শবান হবে, কারণ সেই ব্যক্তিই তো তার পজিশনে যাবে একদিন। এই জন্য জাপান, চায়না এবং অন্যান্য দেশগুলোতে আমরা দেখেছি শিশুকাল থেকে কিন্তু তাদেরকে আদর্শিক জীবন তৈরি করার জন্য শিক্ষা দেওয়া হয়, পাঠ শিক্ষা দেওয়া হয়। তারা যাতে নীতিবোধে, দেশপ্রেমে এবং জীবন গঠনের জন্য যা যা করণীয়, তিনি যাতে বেড়ে ওঠার পরে যাতে এই কাজগুলো তিনি না করেন। আমাদের দেশের হয়ে গেছে কিন্তু সেটা না। আমরা তো আমাদের দশকে দেখেছি 50 দশকে, 60 দশকে, এমনকি 70 দশকের পরেও কিছু জিনিস আমাদের চোখে ভাসে। তো এইগুলো থেকে আমরা যেটা বলতে পারি যে এই যে জীবনের প্রতি কোনো ধরনের তিনি এই যে বিত্ত, বৈভব, প্রাচুর্য এগুলোকে বাড়ানোর, বৃদ্ধি করার এরকম কোনো প্রয়াস ছিল না। আমরা দেখেছি ক্ষমতায় থাকলে 3 বারের প্রধানমন্ত্রী, ওনার দেখেছি যে এগুলো সম্প্রসারণের কোনো ধরনের ওনার মধ্যে এগুলো দেখিনি আমরা, কারণ জনগণের চোখ তো আছে, জনগণ তো দেখবেই, এগুলো দেখা যায়। তো আজকের দিনে দেখার আরও বেশি সময়, সেই জন্য তিনি কিন্তু সকলের জন্যে যে ভালোবাসা তৈরি করে গেছেন, অর্থাৎ হৃদয়কে টাচ করেছেন উনি। অর্থাৎ মানুষের যদি হৃদয়কে টাচ করতে না পারি, বিত্ত, বৈভব এগুলো দিয়ে কিন্তু মানুষকে কখনো জয় করা যাবে না, বিজয় করা যায় না। এই জন্যে প্রথম ওনার সত্য। আরেকটা জিনিস হলো, আমি যেটা মনে করি, অন্যরা তো খণ্ডিত করেছে দেশকে। আমরা অনেক সময় বাঙালি, পাহাড়ি, বিভিন্ন সম্প্রদায়গুলোকে, নৃগোষ্ঠীগুলোকে খণ্ডিত করি। দেশ তো কখনো খণ্ডিত হতে পারে না।
সূর্যের রশ্মি, সূর্যের আলো, চাঁদের আলো কখনো খণ্ডিত হয় না, সর্বজনীন থাকে। নদীর জল, নদীর পানি এগুলো কোনো খণ্ডিত হয় না, সাগর কখনো খণ্ডিত হয় না। কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ আমার এখানে আসতে পারবে না, আমাকে স্পর্শ করতে পারবে না, এটা বলে না। এরকম একটা রাজনীতির ধারা তৈরি করেছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অর্থাৎ সকল মানুষকে এই দেশের ভূখণ্ডে সকল যারা বসবাস করবে সে তাদেরকে বুকে নেওয়ার যে ধারণা, আমি প্রথমে বলছি এটা। এই জন্য আমাদেরকে সংখ্যালঘু বললে তিনি কিন্তু বিব্রত করতেন, আমাদেরকে মানা করতে, আপনারা সংখ্যালঘু বলবেন কেন, এই কথাটা কিন্তু আমাদের হৃদয়ে কিন্তু গ্রথিত। আমরা যারা মুসলিম সম্প্রদায়ের বাইরে যারা আছি, বিশাল একটা দল, বিশাল একটা জনগোষ্ঠী এই দেশে বসবাস করে, তাদের ভিতরে যে এই চেতনাবোধ তৈরি হয়েছে, এই জন্য জাতীয়তাবাদী শক্তির এখন পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দক্ষিণ সব দিকের মানুষেরা কিন্তু এখন যারা আমরাগুলো আছি, ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী যারা বসবাস করি বিভিন্ন সম্প্রদায়ের, তাদের মনের মধ্যে একটা বিশাল আশা নিয়ে কিন্তু আমরা সামনে আসছি। কেন আমাদেরকে সংখ্যালঘু বলবে না, সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ একই অধিকার সমবন্টন নীতি যাতে থাকে, এইরকম তিনি বলছেন। আমি একটা জিনিস বলতে চাই আপনাকে, গতকালের যেটা হয়েছে, উনি বলছেন আমাদের আজিজ সাহেব, যিনি সাংবাদিক, বিশিষ্ট কলামিস্ট, উনি অসম্ভব ভালো বলেন, এবং আমাদের প্রফেসর ডক্টর রিজওয়ানা, উনি একজন শিক্ষক, আমার মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রসিদ্ধ শিক্ষক, তরুণ বয়সে প্রফেসর হয়েছেন, খুব ভালো লাগছে আমার। তো আমার দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন। আপনারা দেখেন, আমি 3টে কথা বলছি। গতকাল আমি একটা টেক্সট লিখেছি যে মৃত্যুঞ্জয়ী মহীয়সীর এক মহাকাব্য, মৃত্যুঞ্জয়ী মহীয়সীর এক মহাকাব্য। তো মৃত্যুঞ্জয়ী কাকে বলা হয়? মৃত্যুকে যিনি জয় করতে পেরেছেন, মৃত্যুরও যিনি ঊর্ধ্বে নিজেকে স্থাপিত করতে প্রতিষ্ঠা করেছেন। তো এখানে প্রতিষ্ঠা করলে তো হবে না, কোন কারণে প্রতিষ্ঠা লাভ করা যায় আমি বললে তো হবে না। মৃত্যুঞ্জয়ীর গুণ এবং বৈশিষ্ট্য চরিত্র থাকে, অসম্ভব গুণ, যেগুলোকে আমি স্পর্শ করতে পারবো না। মহীয়সী নারী কখন হয়? বেগম রোকেয়াকে আমরা মহীয়সী নারী বলি। অর্থাৎ জীবন এমনভাবে তৈরি করে, মানে গৌরবমণ্ডিত, মহিমামণ্ডিত সকল গুণের যিনি আধার, নারীর গুণের আধার, নেতৃত্বের আধার, এবং নানা বিশেষ করে তার মধ্যে যে সাধারণ অসাধারণ অনেক কিছু তার মধ্যে বিদ্যমান থাকবে, হৃদয়ের মধ্যে এগুলো ধারণ করার শক্তি থাকবে, এবং সকলকে ভালোবাসা দেবে। বললাম সূর্যের মতো, চাঁদের মতো, পৃথিবীর মতো সকল মানুষ যাতে তার ভালোবাসাটা পায়, কেউ যাতে বঞ্চিত না হয়, এই যে দৃষ্টিভঙ্গি, এই জন্যই আমি মনে করি মহীয়সীর হৃদয় কিন্তু এইরকম হয়। এই জন্য আর চারটা কথা বলি। আর যেটা বললাম যে মহাকাব্য তো সকল মানুষকে দিয়ে তৈরি হয় না, মহাকাব্য তৈরি হয়, মহাকাব্যের সেরকম আমাদের মধ্যে নায়ক অথবা নায়িকার প্রয়োজন হয়। আমার মনে হয় সেই চরিত্রের অধিকারী বলেই যে মহীয়সী নারীর এক মহাকাব্য তৈরি হয়েছে। এই জন্যই আমি তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি, কারণ তিনি তার মতো এরকম আর মহীয়সী নারী আমি জানি না, হয়তো আমি দেখবো না, হয়তো হাসতে পারে, আমি জানি না, তবে আমি মনে করি যে এই শতকের মধ্যে বোধহয় এরকম নারী আর এমন প্রতীতযশা, এমন গভীর মনোভাব সম্পন্ন দৃঢ়তা, দেশ মাটি মানুষের প্রতি এমন ভালোবাসা আমার মনে হয় আর আসবে কিনা জানি না। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ট্রাক বাড়ি দিয়ে যখন তাকে রেখেছিলেন, আমি দেখেছি, আজকে আমার নাই, আমি স্মরণ করি প্রফেসর ডক্টর এমাজউদ্দিন আহমেদ, বিশিষ্ট রাজনীতি বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর। উনি আর আমি কিন্তু গিয়েছিলাম দেখার জন্য, কাউকে যখন যেতে দিচ্ছে না, এইরকম একটা কঠোর সব কিছু বন্ধ করে দিয়েছে সেখানে, আলো থেকে আরম্ভ করে সব কিছু লাইন কাটা দিয়েছে, কিন্তু সেখানে সব একটু ছোট করে যদি আমরা তো জানতে সেটা পারি। বলছি আমি। সেখানে কিন্তু গিয়ে আমি তাকে দেখলাম, সে মানে অনেক কষ্ট করে আমরা ঢুকলাম, কিন্তু আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না। সেখানে যাওয়ার পরে তার মধ্যে একটা তার বিছানা, নিচের বিছানা, এর স্বাভাবিক যেভাবে থাকে, কি কঠোর নির্মমতার মধ্যে তার দিনগুলো গিয়েছে। সেদিনও কিন্তু আমাদের সঙ্গে সৌজন্যপ্রিয় হয়ে আমাদের চা খাওয়ার যে কথাটা বলছে, অর্থাৎ তিনি সেখানে চা পাচ্ছেন না, খাওয়া পাচ্ছেন না, সব কিছু বন্ধ করে দিয়েছে সরকার। তার মধ্যে কিন্তু যে গভীর আমাদের প্রতি সৌজন্য বোধ, এগুলো তো মানুষকে অন্যভাবে তৈরি করে। এই জন্য আমি মনে করি আজকের এই টিভির মাধ্যমে বাংলাদেশ ও বিশ্ব মানুষকে আমি জানাতে চাই, এই মহীয়সী নারী মৃত্যুঞ্জয়ী এবং মহাকাব্য তৈরি হয়েছে। এই মহাকাব্য কখনো, আমার মনে হয় কখনো অমর হয়ে থাকবে, যে মহাকাব্য পৃথিবীকে জানান দেবে। জি, এবার ডক্টর স্নিগ্ধার কাছে একটু যেতে চাই। এই যে বিএনপির চেয়ারপারসন ছিলেন, বেগম খালেদা জিয়া ছিলেন, নিশ্চয়ই দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আসলে তিনি নিতেন। তার অবর্তমানে আপনি কি মনে করছেন বিএনপির রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়বে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি যে তার অবর্তমানে বিএনপির রাজনীতিতে
অভিভাবকহীনতার যে একটা ব্যাপার থাকে, মানে অর্থাৎ হয় না ব্যাপারগুলো কিরকম, আমরা ওই পরিবার থেকে যদি শুরু করি, ইভেন রাষ্ট্রের ক্ষেত্রেও একটা ব্যাপার থাকে, সেটা কিরকম যে দুটো মানুষ দ্বন্দ্ব করছে, সেই দ্বন্দ্ব নিরসনের জন্য একজন মানুষের এমন একটা মানুষের কাছে যেতে হয় যে মানুষটার উপর ওই দুই পক্ষই আস্থা রাখে। তো সেই মানুষটা আসলে এই মুহূর্তে অনুপস্থিত বিএনপির রাজনীতিতে, এটা একটা ব্যাপার প্রভাব পড়বে। কারণ বিএনপির ভেতরে যে এত বড় দলের ভিতরে যে অন্তকন্দল নেই, ব্যাপারটা কিন্তু এরকম না। এবং এটা খুব সত্য যে সামহাও এটা খুব মানে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি না, আমি এটাকে প্রবলেমেটাইজ করছি। কিন্তু হ্যাঁ, আমি বলবো শুধু বিএনপি না, বাংলাদেশের যে রাজনৈতিক ধারা, সেই রাজনৈতিক ধারাতে প্রায়ই এরকম দেখা যেত যে যিনি বা যারা একজন দলের নেতা হন, সেটা আপনি আওয়ামী লীগ ছিল, বিগত সরকার আওয়ামী লীগে দেখবেন, বা XYZ, দেখা যায় যে যেহেতু এই দলগুলো আপনার গণতান্ত্রিক ধারায় বিকশিত হয় না, একটি বক্তব্য দেওয়া হয় এবং তার কথা সকলে মেনে নেয়। তো সেই কারণে যেটা হয় যে ওই যে অন্তকন্দল যখন তৈরি হয়, তখন ওখানে ওই অভিভাবকের গুরুত্বটা অনেক বেশি মাত্রায় দেখা দেয়। কারণ আপনি যখন গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাবেন, তখন তো একটা সিস্টেমেটিক অনুসরণে আসবে। কিন্তু আপনি যদি মনে করেন আমি বলেছি এটা মেনে নাও, অ্যান্ড দেন মেনে নেওয়া, এই যে চর্চাটা, এই চর্চাটা আমি একজন শিক্ষক হিসেবে পছন্দ করি না। কারণ এটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র এবং সেটা আসলে গণতান্ত্রিক উপায় হওয়া উচিত, এটা হচ্ছে প্রথম কথা। তো এই যে চর্চাটার জায়গাটাতে বেগম খালেদা জিয়ার যে অবদানটা ছিল এই দলের ক্ষেত্রে, সেটা একটা বিষয়, এটা একটা এফেক্ট ফেলবে, মানে এটা একদম ধরা বাঁধা। কারণ এত বড় দলের মধ্যে কোন্দল তৈরি হবে এবং কোন্দল বিরাজমান। কোন্দল যে থাকা উচিত না সেটা আমি বলছি না, তো ওটা যে কেউ মিটিগেট করবে সেটা আমি জানি না এখন কে করবেন। এক, দুই হচ্ছে আপনি যখন বলছেন যে রাজনীতির প্যাটার্নে যদি আসেন, আমার মনে হয় যে এটা আসলে ওই যে সাপে বরের মতো। যেহেতু দীর্ঘদিন বেগম খালেদা জিয়া আপনার অসুস্থতার কারণে বা অন্যান্য অপরাপর কারণে উনি তো পার্টির যে লোকজন তার সাথে তো যোগাযোগ করতে পারেননি। জনাব তারেক রহমান দেশে ছিলেন না, কিন্তু সাইবার স্পেসে অর্থাৎ হাইব্রিড একটা মডেলে উনি কিন্তু সম্ভবত ওনাদের নেতা নেতৃত্ব সকলের সাথে যোগাযোগ করেছেন। তো সেটার ক্ষেত্রে আমার মনে হয় যে অলরেডি উনি একটা প্রসেসের মধ্যে আছেন। তবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে এখন তো নেই বেগম খালেদা জিয়া, এবং অ্যাক্টিং চেয়ারপারসন হিসেবে যে জনাব তারেক রহমান কাজ করছে। কারণ যতটুকু আমি জানি যে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী আপনার তাকে একটা ডাকতে হবে, সকলের একটা অ্যাসেম্বলি ডাকতে হবে আপনি যখন করবেন। তো সেটার যদি সুযোগ না থাকে, আমার মনে হয় যে সেটা সবচেয়ে বেশি জরুরি হবে যে ওই যে গণতান্ত্রিক প্রক্রিয়া, যে কথাটা আমি আপনাকে বলছিলাম, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াতে উনি যদি এখন দলের দায়ভারটা নেন। কেন হবে? কারণ এই পুরো আলাপটাই তো গণতন্ত্র প্রতিষ্ঠার। এই যে আজকে বেগম খালেদা জিয়া নিয়ে আপনি আলাপ করছেন, তিনিও কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠারই একটা অবয়ব। তো সেই দলের মধ্যে এই চর্চাটা যদি শুরু করে দেওয়া যায় এবং সেটা যদি এই সময়ে ওনার হাত থেকে হয়, সেটা মনে হয় অনেক বেশি একটা সুদূর প্রসারী একটা ধারা দিবে। কারণ কি, এটা একটা গণতান্ত্রিক ধারা, সেটা একটা। আরেকটা হচ্ছে আপনি বলেছেন পলিটিক্সের কি হবে, এই যে পার্টিকুলার সময় আছে, আমি এটা বলতে চাই যে দেখেন, বাংলাদেশের যখনই একটা ট্রানজিশনাল মোমেন্ট আছে, কোনো এক অদ্ভুত কারণে ট্রানজিশনাল মোমেন্টে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি সে খুব ভালো পারফরমেন্স করে হিস্টোরিক্যালি। সেটা মেজর জিয়াউর রহমানের সময় দেখবেন একটা ট্রানজিশনাল মোমেন্ট, ৭৫-এর পরে উনি যেভাবে কাজ করেছেন। আবার এগেইন স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে যাওয়ার একটা ট্রানজিশনাল মোমেন্ট, ইট ওয়াজ এ ভেরি গুড টাইম। যদিও আমি বলেছিলাম আপনাকে ২০০১ থেকে ২০০৬ ইট ওয়াজ নট এ গুড টাইম ফর বিএনপি অ্যাট অল, একদমই না। অজস্র ভুলে জর্জরিত। প্রধানতম ভুল ছিল হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামের সাথে 4 দলীয় ঐক্যজোটে যাওয়া, এবং সেটার কনসিকোয়েন্সেস যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা আমার আশা করি যে বিএনপি অনুভব করেছে। কারণ সেটার কনসিকোয়েন্সেস তাকে এত নিতে হয়েছে, যে দল মানে 91 থেকে 96-তে এত গুড ওয়েল পারফর্মেটিভ একটি দল, সেই দল 2000 থেকে 2006 সালের মধ্যে এত বেশি বিতর্ক এবং এত বেশি ওই সময়ে আপনার 64টি জেলাতে জঙ্গি হামলা, মানে অদ্ভুত ব্যাপার না, অদ্ভুত ব্যাপার। এবং সেটার জন্য যে তারা ইনিশিয়েটিভ নেননি আমি সেটা বলবো না, কিন্তু ওই টাইমটাতেই তো হলো, এবং আপনি যাদেরকে সাথে নিলেন এবং সেটার কনসিকোয়েন্সেস এতটাই বহন করতে হয়েছে। তো সেই জায়গাটা থেকে আমি বলছি যে এগেইন আজকে বাংলাদেশ যে সময়টাতে আছে, এটাও কিন্তু একটা ট্রানজিশনাল পিরিয়ড। তো সেই জায়গাটা থেকে আমি জানি না ইলেকশনে কি হবে, কিন্তু ইলেকশনে যদি আসে, আমি যেটা বলতে চাচ্ছি ট্রানজিশনাল মোমেন্টে
হিস্টোরিক্যালি মানে রিসার্চ বেসড যদি আমরা, স্যার বুঝতে পারবেন আমি যেটা বলার চেষ্টা করছি, মানে রিসার্চের ডেটা থেকে দেখলে দেখা যায় বিএনপি ভেরি গুড টু সেটেল ইট ডাউন, এটা তার একটা স্কিল আছে, তার দলীয় কর্মী বলেন পলিসিগতভাবে আছে। কিন্তু এইটা একটা নতুন বাংলাদেশ, হ্যাঁ, এখানে কিন্তু নেতৃত্ব নতুন। এমনকি আমি মনে করিয়ে দিতে চাই জনাব তারেক রহমান, তিনি আপনার বিএনপির যারা আছেন তারা হয়তো বা মানে উনার নেতৃত্বাধীনে যান বা উনার প্রতি প্লিজ, কিন্তু জাতীয় নেতা হওয়ার ব্যাপার, দেশের নেতা হওয়ার ব্যাপার বা দেশ পরিচালনা এরকম একটা জায়গায় আসার উনি নতুন, ইটস এ নিউ এন্ট্রি, নিউ এন্ট্রান্স। কাজে উনাকেও কিন্তু একটা 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 ওই যে বার যদি উনি সেট না করতে পারেন, এটা আমরা কামনা করছি। কারণ আপনি দেখেন, ওই যে বললাম না, যখন জিয়াউর রহমান থেকে আপনি ইসে আসলো, যাকে আপনি বলছেন আজকে আপসীন নেত্রী হয়ে ওঠা, উনি তো একটা বার সেট করেছেন, বেগম খালেদা যে একটা বার সেট করেছেন। আবার উল্টা দিকে আপনি যদিও এখন মানে এই কথাও আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের যখন হয়েছে স্বাধীনতার ক্ষেত্রে, বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকা অস্বীকার করার কোনো কারণই নেই, অসাধারণ ভূমিকা বাংলাদেশ আওয়ামী লীগ রেখেছে। কিন্তু হিস্টোরিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় যায় তখন যেন তার কি হয় আমি ঠিক জানি না, এটাও আমি হিস্ট্রি দিয়েই বলছি, সে ক্ষমতাটাকে যে একটা আর্টিকুলেশন করা, সে জায়গাটায় কিন্তু সে ফেলিয়ার হয়েছে, সেটা 75-এ। ডক্টর স্নিগ্ধা, আবারও আপনার কাছে আসবো। আমি একটু এম এ আজিজের কাছে যেতে চাই। আমরা গতকাল বেশ কিছু গণমাধ্যমে একটি খবর দেখেছি যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং আজ তিনি নিজের ভেরিফাইড ফেসবুকেও একটি পোস্ট করেছেন এবং সেখানে আসলে তিনি বলেছেন এই যে সাক্ষাৎকার বা এই যে বৈঠক ভারতীয় কূটনৈতিকদের সাথে, এটি তাকে গোপন রাখতে বলা হয়েছিল। কিন্তু এটি আসলে তিনি গতকাল রয়টার্সকে বলেছেন যে এটি গোপন রাখতে বলা হয়েছিল, কিন্তু গোপন রাখতে বলা হলেও তিনি সেটি রয়টার্সকে বললেন এবং সেটি প্রকাশ করলেন। কিন্তু আজ তিনি আবার বলছেন যে সেটি গোপন রাখতে বলা হয়েছিল। তাহলে গোপন রাখতে যখন বলা হলো তখন তিনি কেন সেটি প্রকাশ করলেন বলে আপনার মনে হয়? এই জন্যই বলা হয় বিএনপিকে নানাভাবে ব্র্যান্ডেড করা হয়, তকমা দেওয়া হয়। জামাত ইসলাম ভারতের কাছে তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের দেখা করেছে এবং আপনার জামাতের আমিরও দেখা করেছে। তাদের কিন্তু ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। যেমন ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান তিনিও একবার দেখা করে আসছিল, বলে যে না, এটা বলা নিষেধ আছে, তাদের অনুমতি ছাড়া বলা যাবে না। কি এমন, যেমন এই ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার যখন ট্যাক্স বসায় এক্সপোর্টের উপরে, তখন কিন্তু গোপন চুক্তি করে এসেছে, সেটা বলা যাবে না। তো এই যে বলা যাবে না, রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতিতে এরাই হচ্ছে স্বৈরাচার, এরাই হচ্ছে অন্তর্যোগের মানুষ। এটা বলা যাবে না কেন? কেন বলা যাবে না? দেশের জনগণ, দেশের মালিক জনগণ, জনগণের কাছে কেন বলা যাবে না? পার্লামেন্ট থাকলে পার্লামেন্টে বলবে, নাহলে ক্যাবিনেটে বলবে। জামাত ইসলামের পার্টি আছে, পার্টির ভিতরে বলবে। সে তো এখন আপনার সরকারে যেতে চায়, তাকে খুলতে বলতে হবে, মানুষের কাছে বলতে হবে, তো কিন্তু বলে না। সুতরাং এই জামাত এখন যেভাবে আচরণ করছে, বিএনপি, আমি বলবো যে বিএনপিও আপনি দেখেন, জামাত কিছুদিন আওয়ামী লীগের সাথে চলেছে, তারপরে দেখেন কত গুপ্ত শিবির বেরোলো। ঢাকা ইউনিভার্সিটি যদি ফ্যাসিস্ট হাসিনার পালিয়ে না যেত, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে কোনো শিবির দেখতেন না। ওরা হেলমেট বাহিনী, ওই ছাত্রলীগ এই হিসেবেই থাকতো, আপনি দেখতে পেতেন না। কিন্তু যখন চলে গেছে দেখুন এখন শিবির বেরিয়ে গেছে। ঠিক বিএনপির ভিতরে, বিএনপির সাথে অনেক দিন জামাত চলেছে। এই কথার পরে বিএনপিকে বুঝতে হবে যে বিএনপির ভিতরে কত পার্সেন্ট গুপ্ত জামাত আছে, তাদেরকে যদি স্ক্রিন আউট না করা হয়, বের করে না হয়, ততক্ষণ পর্যন্ত বিএনপি কিন্তু যে মধ্যপন্থার দল, এই দল কিন্তু থাকবে না, এই দলকে জামাত গ্রাস করে ফেলবে। সুতরাং এটাকে স্ক্রিন আউট করতে হবে, বের করতে হবে, গুপ্ত জামাত বের করে দিতে হবে। জামাত একটা মধ্যপন্থী জাতীয়বাদী দল, জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং বাংলাদেশপন্থী দল। এই দলকে অবশ্যই কোনো গুপ্ত বাহিনীর দ্বারা গ্রাস হবে, কোনো রাজনৈতিক দল দ্বারা গ্রাস হবে, এই জায়গায় নেওয়া উচিত হবে না। আর আমার পরিষ্কার বক্তব্য, আগেও বলেছি, এখনও বলেছি, যারা গুপ্ত রাজনীতি করে তাদের তো গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার নাই, তাদের নিষিদ্ধ করা উচিত আমি মনে করি। কারণ তাহলে তো আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি অনেক আছে না, হিলট্যাক্সে অনেক রাজনৈতিক দল আছে না, আপনার দেশের হিলট্যাক্সে তো স্বাধীনতা চায়। নাথান বম মিজোরামে আছে, হ্যাঁ, আশ্রয় নিয়ে, তাদের নিষিদ্ধ করলেন কেন?
জামাতকে যদি গুপ্ত রাজনীতি করে তাকে নিষিদ্ধ করবেন না, ওদের নিষিদ্ধ করছেন, সব খুলে দেন, চরমপন্থা সব আর গণতন্ত্র থাকবে না। আমি বলবো যে এই জন্যেই যে বিএনপির কিন্তু দায়িত্ব, ধরেন বিএনপি সরকার গঠন করবে, বিএনপি বড় দল, এই যে তারেক রহমান আসছে 300 ফিটে তাকে অভ্যর্থনা জানানো হয়েছে, এবং ম্যাডাম খালেদা জিয়ার আপনার যে জানাজার সময় জমাত হলো, এখানে তো যে অভূতপূর্ব সারা, হ্যাঁ, এতে তো বোঝাই যায় যে এতদিন যত বিএনপির বিরুদ্ধে স্ক্যান্ডেল করেছে সেটা কিন্তু মানুষ গ্রহণ করছে না। সুতরাং বিএনপি সরকার গঠন করবে, এবং তারেক রহমান তিনিই এখন, ম্যাডাম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অবর্তমানে এই বিএনপিকে তাকেই দেখভাল করতে হবে। এবং অভ্যর্থনায় কিন্তু দেখেন একটা ছোট্ট বক্তৃতা দিয়েছে, বক্তৃতার ভিতরে ঠিক আপনি খেয়াল করে দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ঠিক অনুরূপ বক্তৃতাতে কোনো প্রতিহিংসা নাই। বলেছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে কাজ করতে হবে এবং দেশকে গড়ে তুলতে হবে, এবং গণতন্ত্রের কথা বলছে, সবাই শান্তি, কোনো সন্ত্রাস নয়, এ কথাগুলি কিন্তু বলে ফেলেছে। আবার বেগম জিয়া যেমন বলেছিল, শেখ হাসিনা ইউটিউবে গেলে পাবেন, হ্যাঁ, তাকে এত নির্যাতন করেছে, এবং সে বলেছে, শেখ হাসিনা বলেছে মরে না তো, বয়স তো 84 বছর, আর কতদিন বাঁচবে, মরবে তো। জি, এই মুহূর্তে আপনার কাছে আরো একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হলো এই যে জামায়াতের আমিরের সাথে ভারতের কূটনৈতিক দলের বা দুজনের বৈঠক ছিল, এবং আমরা গতকালও দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টার সাথে পররাষ্ট্রমন্ত্রীর, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ছিল, এবং তারেক রহমানের সাথেও, বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের সাথেও বৈঠক হয়েছে। এই মুহূর্তে জানতে চাই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং কূটনৈতিক দলের যারা আসলে ছিলেন তারা এই যে বৈঠক করলেন, এটি দেখে আপনার আসলে কি মনে হচ্ছে? ভারত কি বাংলাদেশের ভবিষ্যৎ সরকার গঠনের এই যে সম্ভাব্য দলগুলোর সঙ্গে আগাম কূটনৈতিক সমীকরণ গড়ে তোলার কোনো চেষ্টা করছে? না, দেখেন 2091 সালে স্নিগ্ধাপা বললেন না 96 পর্যন্ত, এই 91 সালে কোনো জরিপ, কোনো ব্যক্তি, কোনো বিদেশি শক্তি কল্পনা করে নাই যে বিএনপি ক্ষমতায় যাবে। আপনি দেখেন এই যে আপসীন নেত্রী, এই যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন সংগ্রাম, এবং এটার কারণেই কিন্তু দেখেন নিবিড়ে একদম একেবারে গোপনে ভোট কিন্তু দেশের জনগণ দিয়ে বিএনপিকে সরকারে পাঠিয়ে দিয়েছে, তাই না? তো তেমনি এবারে কিন্তু বিএনপি বড় দল, এতে কোনো সন্দেহ নাই। 111 সরকার সময় বাদে 17 বছর বিএনপির উপরে যত নির্যাতন, নিপীড়ন, আয়নাগর, গুণ মামলা হয়েছে, একটি কর্মী কিন্তু ছুটে যায় নাই, একটি কর্মী কিন্তু অন্য দলে যায় নাই। সেই দল এখন ভোট পাবে, তারা বড় দল, তাদের বাক্স ছাড়া তারা ভোট দিবে? আমি এটা বিশ্বাস করি না। তাদের বিএনপির ভোটেই বিএনপি পাস করবে, সুতরাং বিএনপিই সরকার গঠন করবে। এখন যে এই যে গোপন আলোচনা হচ্ছে, পরাশক্তিগুলো অ্যাক্টিভ থাকে আমাদের দেশে, আপনার নির্বাচনের সময় অ্যাক্টিভ থাকে, কারণ পরাশক্তিগুলো তো সব দেশে শোষণ করতে চায়, সুতরাং তাদের প্রতি অনুগত সরকার চায়, চেষ্টা করতেই পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে দেশের মালিক জনগণ, যারা গোপনে আলাপ করবে কিন্তু কি আলাপ হলো বলবে না জনগণকে, তার মানে সেটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে রুখতে হবে, ষড়যন্ত্র করা যাবে না। দেশ রক্ত দিয়ে স্বাধীন হয়েছে, সুতরাং এই দেশ জনগণ মালিক, এবং জনগণকে যা কিছু করে জনগণকে জানাইতে হবে। জি, আবারও আপনার কাছে আসবো। এবার একটু প্রশ্ন করতে চাই সুকমল বড়ুয়াকে। এই যে আমরা দেখতে পাচ্ছি সব দল এক হলে একসঙ্গে সরকার পরিচালনা করা যাবে, এমন একটি বাক্য আমরা সচরাচর এখন শুনতে পাচ্ছি। আপনার কাছে কি মনে হয়, এটি কি জাতীয় সরকার, নাকি জাতীয় সরকার গঠনের কোনো উদ্যোগ, নাকি এটি আসলে কোনো রাজনৈতিক কৌশল? আমার মনে হয় আমাদের একটি চেয়ারম্যান যখন লন্ডনে ছিলেন, তিনি তো কিছু এখান থেকে দূরে থেকেও কিন্তু কিছু আভাস দিয়েছেন। দলের এখন আদর্শকে চরিতার্থ এবং দলের আদর্শকে কার্যকর নেওয়ার দায়িত্ব কিন্তু আমার মনে হয় বিএনপির। আমি একটা কথা বলি, আজিজ সাহেব যে কথাটা বলছে, আমাদের স্নিগ্ধা যে কথাটা বলছে, আমি একমত। 111-এর পরে এমন একটা পট পরিবর্তন ছিল এই দলের জন্য, 2000 এই যে 24-এর 5ই আগস্ট পর্যন্ত আমার মনে হয় বিএনপির মতো দলবলেই বোধ টিকেছিল, যার ফলে শাখা প্রশাখা, সাগরে যেমন শাখা প্রশাখা থাকে, নদী উপনদী থাকে,
এটা বিশাল দল আমি দেখেছি, গভীরভাবে প্রতীত মাটির মধ্যে। তো যার ফলে ওই মাটির চেতনা, দেশপ্রেমের চেতনা যেই দলের মধ্যে থাকে তার ফাউন্ডেশনটা খুব ভারী হয়, গভীরে থাকে তার বেশি। তো যার ফলে আমার মনে হয় এত দূর থেকেও কেউ ছিল না। তারপরেও আমার মনে হয় আমাদের আজকে আমি খুবই স্মরণ করব একটি মানুষকে, জাতীয়তাবাদী শক্তির অভিসংবাদিত নেতা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একটা ভারী মানুষ এবং তার মধ্যে যে মানবতাবোধ এবং সকলকে ধারণ করার শক্তি পেয়েছে আমি দেখেছি। ওই জন্য বলছি কথাটা, এই জন্য বলছি কারণ এগুলো তো পট পরিবর্তন করে মানুষের দৃষ্টিভঙ্গিকে। কেন এই দল, এই যে কেন সমঝোতা আসবে, কেন একটা সমন্বিত রাষ্ট্র অথবা জাতীয় একটা রাষ্ট্র কাঠামো তৈরি করা হবে, আমাদের এখান থেকে অনেক বার্তা কিন্তু একটি চেয়ারম্যানের কাছে গেছে এবং সেখান থেকেও দেখতে পাচ্ছি তার দৃঢ়তা আমি দেখেছি, তার প্রজ্ঞাপান। আমি স্নিগ্ধাকে বলবো আমাদের রাজনীতিতে এখন নতুন ধারা তৈরি হয়েছে এবং আধুনিক জগতের সঙ্গে মেলবন্ধন রেখে পৃথিবীর সঙ্গে যাতে গ্লোবাল আমাদের একটা স্টেট পলিসি আমাদের তৈরি হচ্ছে, সেখানে তরুণদের ভাবনা কী, যুব সম্প্রদায়ের ভাবনা কী, বৃদ্ধদের, আমাদের মতো মানুষদের ভাবনা কী, এগুলোকে সমন্বিত করে আমার মনে হয় আমাদের একটি চেয়ারম্যান মহোদয় বর্তমান অসম্ভব দূরদর্শী এবং দূরচিন্তক হিসাবে আমি তাকে মনে করি। তার সঙ্গে কথা বলার পরে এবং ওখান থেকেও দেখেছি ওনার পিতা যেই ভালোবাসা রেখেছেন, ওনার মা যেভাবে ভালোবাসা রেখেছেন, এরা এত কষ্ট পাওয়ার পরেও কিন্তু মানুষের প্রতি প্রতিহিংসা না নেওয়ার একটা শিক্ষা, সকল মানুষকে এখানে ভালোবাসার যে শিক্ষাটা পেয়েছি, এইটা হচ্ছে একটা দলের জন্য বড় গৌরব বলে মনে করি। এই জন্য তিনি চাচ্ছেন এখানে লোয়ার হাউস এবং আমাদের আপার হাউস জি, যাতে সকলকে ধরুন, এই কনসেপ্টটা কিন্তু আমাদের বাংলাদেশে ছিল না। আরেকটি কথা বলতে চাই, আজিজ সাহেবের প্রেক্ষাপটে এই জিনিসটা খুবই কঠিন, আমার জন্য ভালো। এরা এসেছে, আমি তো প্রতিবেশী দেশের কথা বলবো, এরা তো আমাদের এটা প্রতিবেশী দেশ। যে কোনো কাজের মধ্যে প্রতিবেশী দেশকে কখনো কিন্তু বাইরে রাখা যায় না। কোনো কোনো ক্ষেত্রে তারা দূরে থাকে রাজনৈতিক বলয়ের মধ্যে, কোনো কোনো থেকে আবার অন্তর্বর্তী হয়ে যায়। এটাই বলছি এই জন্য, কারণ যেহেতু আমি সার্কের দেশ, এটা প্রতিবেশী দেশের মধ্যে অসম্ভব পরাশক্তির দেশ হচ্ছে আমাদের ভারত। চীন আমাদের অনেক দূরে, কিন্তু প্রতিবেশী দেশের যেহেতু তারা স্বাধীনতার সপক্ষে আমাদের অনেক কাজ করেছেন তারা, এবং অবিভক্ত ভারতবর্ষ ছিল, এই জন্য আমার মনে হয় অনেক হেরিটেজ, কালচার, নানা দিক থেকে আমরা কিন্তু একে অপরের কাছে লেনদেনে আমরা সমৃদ্ধ। এই দিক থেকে তারা প্রথমে আসছে কিন্তু এখানে সমবেদনা জানানোর জন্য, একটা উপলক্ষ আছে। এত বড় একটা মহিষী নারী চলে গেলেন বাংলাদেশের, সবচেয়ে বড় লাগে তিনি কোনো ক্ষমতাতে নেই। প্রধানমন্ত্রী থাকলে, রাষ্ট্রপতি থাকলে বলতাম যে এত মানুষ আসে, এত মানুষের ভালোবাসা, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। উনি কথাটা বলছে আজিজ সাহেব, আমার খুব ভালো লাগছে। পৃথিবীর ইতিহাস মধ্যে বিরল, আর এরকম ঘটনা আসবে কিনা আমি জানি না। একটা সমবেদনা জানার জন্য তারা আসছে, কাছের দেশ, আর পাকিস্তান থেকেও আসছে কাছের দেশ, কারণ আগে ছিল। আপনার কাছে জানতে এবং চাই, এই জন্যই আমার মনে হয় যে আমি যতটুকু জেনেছি, গতকাল আমি সেখানে গিয়েছিলাম, আমি চেয়ারম্যান আপনার কাছে জানতে চাই, শুরুতে যেমন আমি আপনাকে একটি প্রশ্ন করেছিলাম যে এই যে সম্প্রীতি দেখতে পেলাম, বেগম জিয়ার জানাজাতে একটি সম্প্রীতি আমরা দেখতে পেয়েছি, কিন্তু এটি রাজনীতিতে নেই, থাকবে, এই আসবে, সম্প্রীতিতে আসবে। এই জন্য বলছে নতুন ধারা তৈরি হচ্ছে। আমি তো আসলে বললাম সেটা কিভাবে আসবে? আসবে, সকলকে নিয়েই তো আসবে। এই তো সকলে তো অনেকে স্থান পেয়েছে এবং সেখানে কিভাবে হবে তার একটা কাঠামো তৈরি করা হচ্ছে। কারণ শান্তির দেশ, সম্প্রীতির দেশ বাংলাদেশ, এবং আমাদের শহীদ জিয়া যে আদর্শকে স্থাপন করেছে, যা বললাম, কেউ দূরে থাকবে না ভালোবাসা থেকে। এখন আমাদের একটি চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান অসম্ভব শান্ত এবং প্রণীত। আমি দেখেছি তার রাজনীতির ক্ষেত্রে তার সব কিছু, আপনারা দেখবেন ব্যক্তিত্বের একটা ব্যাপার আছে, তার বোঝার বোধের একটা ব্যাপার আছে। সে দূরে থেকেও কিন্তু রাষ্ট্র পরিচালনা করে গেছে আমাদেরকে। তার যে ধারণ শক্তি এত বেশি, আমি দেখেছি সব শুনে কিন্তু কথা বলে কম। আমরা সেটি এবং সিদ্ধান্তের মধ্যে আমি যাচ্ছি, এই জন্য বলছি সম্প্রীতিটা তিনি আমায় বলছে, উনি জানেন, উনি বলছে তো পিস প্রিভেইলস ইন হারমোনি। ওনার কথা হচ্ছে পিস প্রিভেইলস ইন হারমোনি। সম্প্রীতির দেশ হচ্ছে শান্তির দেশ, এবং শান্তি কিন্তু সম্প্রীতিতে রক্ষা হয়। এই জন্যই এখানে রাষ্ট্রবিজ্ঞানের একটা ভাষা, উনি জানবেন, আমাদের স্নিগ্ধা, জন স্টুয়ার্ট মিল, তিনি রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন। উনি কি বলছিলেন, দেশকে চালাতে হলে গ্রেটেস্ট হ্যাপিনেস ফর দি গ্রেটেস্ট নাম্বার অফ দি পিপল। গ্রেটেস্ট হ্যাপিনেস যদি আমরা আনতে চাই, সকলের সুখ শান্তি যদি আনতে চাই, গ্রেটেস্ট হ্যাপিনেস ফর দি গ্রেটেস্ট নাম্বার অফ দি পিপল। অনেক মানুষের অংশগ্রহণের মাধ্যমে কিন্তু সুখ আসবে, শান্তি আসবে। তো অনেক মানুষের অংশগ্রহণের জন্যই তো এখন রাজনীতির ধারা তৈরি হয়ে গেছে সেরকম। উদার দেখেন, আমাদের দলের মধ্যেও কিন্তু অনেককে কিন্তু সেখানে, যেখানে কিছুটা আমি জানি না সেটা বলাটাও ঠিক না, অনেকে কিন্তু বঞ্চিত করা হয়েছে। এত দীর্ঘ রাজনীতির মধ্যে থাকার পরেও কিন্তু অনেকে কিন্তু সেখানে আনা হচ্ছে না। ওনার দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন, এই জন্য বলছি অনেক কিছু উনি বলে না। আর আজিজ সাহেবের একটা কথা একটু ভালো লাগছে আমার এখানে,
গোপনীয় বলতে তো আমার মনে হয় এই বর্তমান সময়ের মধ্যে কিছু জিনিস তো গোপনীয়, মানে এইটাই রাষ্ট্র কাঠামো তৈরি করার জন্যে কিছু জিনিস উনি আসছে এবং তারেক সাহেবের সঙ্গে কথা হয়েছে, কথা হয়েছে সমবেদনার মাধ্যমে। অবশ্যই একটা একটা আবার এক্সচেঞ্জ অফ ভিউজের মধ্যে কিছু কিছু থাকে না তা না, এটা সমবেদনা জানানো। এতদিন যে আমাদের দূরত্ব ছিল, উনি আসার পরে অবশ্যই ওনারা একটা বার্তা নিয়ে আসছেন, অবশ্যই স্বাভাবিক। প্রতিবেশী দেশ হিসেবে থাকতে পারে, আর্থসামাজিক এবং আমাদের পররাষ্ট্রনীতির মধ্যে সেটা আছে, কাউকে দূরে রেখে নয়। নতুন এখন যদি আমাদের যিনি একটি চেয়ারম্যান মহোদয়, যিনি কালকের প্রভাবটা আমার মনে হয় আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের বিজয়ের জন্য একটা বিশাল একটা প্রভাব ফেলবে, আমি যেটা মনে করি। এত মানুষের ভালোবাসা কেন বিএনপি যায়নি সেখানে? উনি প্রথম বলছি এটা বিএনপির অংশগ্রহণ না, সকল মানুষের অংশগ্রহণ। যে কষ্ট পেয়েছে মানুষ কালকে, এবং অনেকে তো নামাজ জানাজা যেতে পারেনি, সেখানে ভিতরে ঢুকতে আমি সেভাবে পারিনি। এই যে ভালোবাসার এই যে মানে প্রভাবটা বাংলাদেশের মাটিকে স্পর্শ করেছে এবং বিশ্বের ভূ রাজনীতিকে আমার মনে হয় এখানে ডিপ্লোম্যাটসরা আছে, ইন্টারন্যাশনাল আমি বলি ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো আছে। আমরা চাই এবারে আমরা একটু ডক্টর স্নিগ্ধার কাছে যেতে চাই। ডক্টর স্নিগ্ধা, আমরা যখন ঠিক যে মুহূর্তে আসলে জানতে পারলাম যে জামায়াতে ইসলামীর সঙ্গে আসলে এনসিপি জোট করছে, এই খবরটি আসলে চূড়ান্ত হওয়ার পর এনসিপি থেকে অনেকেই চলে গেলেন, পদত্যাগ করলেন। এত কিছু দেখেই যে এতজন সহযোদ্ধার চলে যাওয়া দেখেও আসলে এনসিপি জোট থেকে সরল না, এটিকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে কিভাবে দেখান, এটা হচ্ছে প্রথম কথা, আপনি যে ঘটনাটা বলেছেন এটা হচ্ছে খুবই হতাশাব্যঞ্জক একটা ঘটনা। কারণ বাংলাদেশ জামাতে ইসলামের সাথে জোট করার যে ওই যে এনসিপিও, মানে দেখেন আমি সবসময় একটা কথা বলি, বাংলাদেশ জামাতে ইসলাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের স্নেহধন্য যুগপৎ আন্দোলনে যুক্ত হয়ে, এবং বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভালোবাসা হৃষ্টপুষ্ট হয়ে বেড়ে ওঠা একটি রাজনৈতিক দল, উইচ ইজ আ বিগ মিস্টেক বোথ পার্টিস হ্যাভ ডান বিফোর। মানে বোথ পার্টিস, মানে এটা তাদের হিস্টোরিক্যাল মিস্টেক। এখন এটা খুব দুঃখজনক, তো সদ্য পুষ্পটিত দল সে হয়তো বা মনে করেছেন যে উনারা যেহেতু এত প্রেম ভালোবাসায় তাকে বড় করেছে, আমরাও সেখানে যে যুক্ত হয়ে যাই। কিন্তু যেটা ভুল করেছে সেটা কি জানেন, সেটা হচ্ছে যখন যুগপৎ আন্দোলন করেছে আওয়ামী লীগের সাথে, তখন আওয়ামী লীগ হচ্ছে লিড, 4 দলীয় ঐক্যজোট যখন হয়েছে তখন সেটা লিড কিন্তু বাংলাদেশ বিএনপি, ঠিক আছে, তার সাথে যে যুক্ত হওয়া। কিন্তু এনসিপি যখন জামাতের কাছে যায় তখন সেটা লিড এনসিপি নেয় না, তখন সেটা লিড হয়ে যায় বাংলাদেশ জামাত ইসলাম। তো বাংলাদেশ জামাত ইসলামকে আমি এটা অত্যন্ত, মানে একজন শিক্ষক হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি সব সময় এই দোষ যতখানি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলাম, যার কিনা একটি ঐতিহাসিক দায় আছে বাংলাদেশ জাতিরাষ্ট্রের সাথে, সেই দায়ের সাথে মুখোমুখি না করে এখানকার যে রাজনৈতিক দলগুলো আছে তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য হিস্টোরিক্যালি, সেটা আওয়ামী লীগ হোক সেটা বিএনপি হোক, তারা এই মিস্টেক করেছে দেখে আজকে 2025-এ এসে আমাদেরকে এই একটা মানে এত মানে এইরকম একটি দল যার উৎপত্তিস্থল যে দেশ থেকে পাকিস্তানে, সেখানেও তাকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু আজকে এই বাংলাদেশে তাকে এমন জায়গায় নিয়ে যাওয়ার পেছনে এই দুই দলের দায় আছে। এই দুই দলের তো ভয়ঙ্কর দল আছে একটু বলি, এবং এই দুই দলের সাথে অনুসরণে এখন ওই কথা আছে না, আমাদের গ্রাম দেশে একটা কথা বলে, আগের হাল যেদিকে যায় পিছের হালও সেদিকে যায়, গরুর মতো। তো এখন ঘটনা হচ্ছে যে এনসিপির গল্পটা কি এরকম হলো কিনা আমি ঠিক বলতে পারবো। তারা কিন্তু এর আগেও বলেছিল যে তারা অতীতের পথে হাঁটবেন না, আওয়ামী লীগ বা বিএনপি বা এই যে জামায়াতের পথে তারা হাঁটবেন না, কিন্তু তারপরেও আসলে তারা এই পথে হাঁটলেন। এখন সাধারণ মানুষ এই পথে হাঁটাকে আসলে কিভাবে দেখবে? তারা আগে বলেছে যে জামায়াতের সাথে তাদের মতের কোনো ঐক্য নেই, এখন মতের ঐক্য না থাকার পরেও তারা যে এই জোট করলো, তারা আসলে কোন ঐক্যের ভিত্তিতে তাহলে এখন ভোট চাইবে? শুনেন একটা মজার কথা বলি, ওটার পরে ওই যে আওয়ামী লীগের সাথে জামাত যখন যুগপৎ আন্দোলন করে, তো তখন গত কয়েকদিনে এটা খুব সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লিপটা আসছে। এখন তো ডিজিটাল ফুটপ্রিন্টের যুগ, আপনি জানেন সব কিছু আসে। তো ওখানে এরকম এক্স্যাক্টলি তৎকালীন যিনি আমাদের বিগত যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি যেরকম বলেছেন যে এটা কোনো মতাদর্শিক ঐক্য নয়, এটা হচ্ছে কৌশল। একদম হুবহু লাইনটা নাহিদ ইসলামের কাছে মিলে গিয়েছে, একদম হুবহু লাইন, সেম লাইন। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি একটু বুঝলামই না যে উনি যে দলের সাথে যুক্ত হলেন, হ্যাঁ আচ্ছা আমি না এটা না ঠিক জানি না, বাংলাদেশ জামাত ইসলাম কি সুকুমার স্যার আপনি অথবা আজিজ ভাই, তারা কি কোনোদিন 30টা আসন পেয়েছে একা নির্বাচন করে? মানে
রিসার্চের ডাটা কি বলে কিনা, তাহলে তাদের সাথে যে 30টা আসনের নেগোসিয়েশন সেটা কি হিসেবে করলো সেটা আসলে আমাদের কাছে পরিষ্কার না। আরও একটা জটিলতার কথা বলি, এনসিপি আপনার যখন বলে যে সে বহুস্বরের কথা বলেছে, আর এটার যে রাজনৈতিক ইশতেহার বের হবে, এই ইশতেহারটা যে কিভাবে বের হবে এটাও আমি ঠিক জানি না। কারণ কি এখানে 8টা দলীয় মানে 8টা দল কিন্তু ছিল, এটা কিন্তু 8 দলীয় ঐক্যজোট ছিল, এখন মনে হয় 10-11তে যাবে, আরও বেশি যাবে। তো এখানে এমন দল আছে বর্ণা, যেই দলের প্রধান যারা ইলেকশন করছে সেই প্রধানরা একজন নারী সাংবাদিক উপস্থিত থাকার কারণে আপনার থেকে চলে গেছে। অর্থাৎ একটা নারী সাংবাদিক থাকলে পরে তারা প্রেস কনফারেন্স করবে না, এরকম দলের প্রধান যেমন ওই জোটে আছে। আবার জেএসডি, হ্যাঁ, জেএসডি এর অ্যাক্টিং চেয়ারম্যান তানিয়া রব, যিনি কিনা একজন নিজেই নারী, এখন ওনারা যখন বসেন একসাথে, হ্যাঁ, ওখানে তো নারী আছে, তো ওখানে বসবে কিভাবে, এটা একটা প্রশ্ন। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, ওখানে এমন দলের লোকজন আছে যারা প্রকাশ্যে আপনার বাংলাদেশের সকল ভাস্কর্য ভেঙে ফেলতে হবে এটিকে এই আন্দোলন করেছে, বা এটা তাদের দাবি। ওখানে এমন লোকজন আছে যারা বলে যে এই যে প্রাথমিকের যে গানের সঙ্গীতের স্কুল, তারা মনে করে যে এটা সঙ্গীত বলে থাকবে না। তাহলে এখন আপনি আমাকে বুঝিয়ে বলেন যে এনসিপি যে ওখানে যে জোট করলো, ওই দলের জোটের ইশতেহার কি হবে, মতাদর্শ কি হবে, এটা যে একটা জগা খিচুড়ি অবস্থায় আছে, সেটা না আমাদের জন্য একটা রিসার্চের বিষয়। আমি আপনার কাছে আরেকটু সময় চেয়ে নিই, একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে কি, দেখেন এই যে ভারতীয় যে গল্পটা আপনি করেছেন, উইথ ডিউ রেসপেক্ট, গত দিনের যেই ঘটনাটা বেগম খালেদা জিয়ার যে ফিউনারাল অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটা কিন্তু এটাকে আমাদের একাডেমিক ভাষায় আমরা যেটাকে বলতে পারি, এটাকে কি বলে জানেন, এটাকে বলে হচ্ছে রেফারেন্ডাম উইদাউট ব্যালট। মানে এখানে কোনো ব্যালট নাই, কিন্তু এখানে একটা রেফারেন্ডাম আছে। রেফারেন্ডামটা কি হয়েছে জানেন, রেফারেন্ডাম হচ্ছে যে আমরা কোনো ওই যে উগ্রপন্থী, বিদ্বেষ ছড়ানো এরকম মানুষকে আমরা চাই না। তো এই কথাটা এই জন্য বলছি, আমাকে লাস্ট আমার মনে পড়ে না, এই সাউথ এশিয়াতে আপনার ভারত এবং পাকিস্তানের মতো যারা কিনা একজন একজনের চেহারা দেখে না, তাদেরকে এইরকম একটি অনানুষ্ঠানিক ফিউনারেলে কেউ নিয়ে এসে এক করতে পেরেছেন, এটা একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ওই যে একটা অ্যাচিভমেন্ট না, এই অ্যাচিভমেন্টটা আমার যেটা ধারণা যে হঠাৎ করে কিন্তু যে ভারতীয় বৈঠক, কি অদ্ভুত না, জামাতে ইসলাম ভারতীয় বৈঠক গোপনে করে, আবার উনাদের দলের এজেন্ট যারা পৃথিবীর বিভিন্ন দেশে থাকে, উনাদের দলের বিভিন্ন লোকজন তারা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপিকে ফ্রেমিং করার চেষ্টা করেছেন যে এরা ভারতের সাথে আঘাত করছে। মানে এই যে টুইস্টেড ভার্সন। আমি বলি রাজনীতিতে গোপন করাটা একটা কৌশল হতে পারে, কিন্তু আপনি নিজে যে কাজটা করছেন সেই কাজটা আরেকজন প্রকাশ্যেও যদি করে থাকে, তাকে যে আপনি ফ্রেমিং করছেন এবং টুইস্টেড ইনফরমেশন দিয়ে জনমনে যে বিদ্বেষ তৈরি করার একটা প্রবণতা, এই কথা আমি একজন শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি। পৃথিবীর প্রতিটি রাষ্ট্র, প্রতিটি ভূখণ্ড তার নাইবার স্টেটের সাথে তার সম্পর্ক ভালো রাখতেই হয়। কাজেই এই যে একটা ক্যাম্পেইন আপনি পরিচালনা করেছেন, সেটা হয়তোবা আপনার সাময়িক দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, আই এগ্রি। আমি এটা স্পষ্ট করতে চাই যে বাংলাদেশে যে গত 3-4টা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ভারতের ইন্টারভেন্স আপনার এখানে অনেক সমস্যাজনক, আই এগ্রি। কিন্তু বাস্তবতা হচ্ছে এইটা যে এই রাষ্ট্রকে স্থিতিশীল করার জন্য আপনার নাইবারিং কান্ট্রির সাথে একটা অ্যালায়েন্স তৈরি করতে হবে, একটা স্বাভাবিক সম্মানজনক অবস্থান তৈরি করতে হবে। সেটিকে উস্কে অথবা গোপনীয় করে রাজনীতি করার নামটাকে প্রতারণা। আপনার কাছে আবারও আসবো, এবার এম এ আজিজের কাছে যেতে চাই। একই প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, এই যে জামায়াতে ইসলামী এবং এনসিপি জোট করলো, মতের যে অমিল, সেই অমিল থাকা সত্ত্বেও তারা জোট করলো, তারা ভোট চাইবে কিভাবে? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমি কিন্তু মতের অমিল দেখি না। আমি নায়েদ সাহেবের ইতিহাস শুনেছি, যে জেলখানায় ছিল, সেখানে জামাতের লোকই বলছে আমাদের লোক। আপনার শান্ত সাহেব 1 ইয়ারে বলেছে। সুতরাং তারা জাগার এবি পার্টি কোথায় ছিল? বলেন মঞ্জু সাহেব তো শিবিরের প্রেসিডেন্ট ছিল। সুতরাং খুব বেশি যে আদর্শিক দূরত্ব আছে এটা আমি মনে করি না। কিন্তু আমার মতো যে এনসিপিটার একটা ব্র্যান্ড ভ্যালু ছিল, তারা অভ্যুত্থানের অগ্রভাগে ছিল, এই জন্যে তাদের ব্র্যান্ড ভ্যালু আছে। আমরা আশা করেছিলাম যে এই 54 বছরের দেশ স্বাধীন হয়েছে,
মুক্তিযুদ্ধের যে প্রত্যাশা ছিল আমাদের, বৈষম্যহীন সমাজ, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন ইত্যাদি, সেটা কিন্তু 90-এও চেষ্টা করা হয়েছে। তার জন্য এরশাদকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরেও আপনার এই 24-এও কিন্তু একই হয়েছে। কিন্তু আমরা আশা করেছিলাম এই যে অভ্যুত্থানের শক্তি, এই শক্তি যদি জীবিত থাকতো তাহলে আমাদের হয়তো, আমরা এই অভ্যুত্থানের ভিতর দিয়ে প্রত্যাশা করেছিলাম যে আমাদের আকাঙ্ক্ষা হয়তো পূরণ হবে। কিন্তু 52 সাল থেকে এ পর্যন্ত যত আন্দোলন হয়েছে সব আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা। কোনো ছাত্র নেতারা এত বিতর্কিত হয় নাই এবং কোনো সরকারেও অংশগ্রহণ করে নাই। এই ছাত্ররা বিতর্কিত হয়েছিল, তারপরেও আমি মনে করব এই শক্তিটা আলাদা আলাদা এন্টিটি নিয়ে দাঁড়িয়ে থাকা উচিত ছিল। কারণ দেশের একটা প্রেশার গ্রুপ হিসেবে যদি থাকতো তাহলে দেশে কিন্তু এই আমাদের আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণের একটা সুযোগ থাকতো। কিন্তু এমন একটা দলের সাথে ঢুকে পড়ছে, এই দলে আপনি দেখবেন এনসিপি শেষ। এনসিপি একটা গ্রুপ জয়েন করেছে, আর একটা গ্রুপ এটার বিরোধিতা করেছে। কোনো নারী, যত নারী ছিল সব নারী অলরেডি এনসিপি ছেড়ে দিচ্ছে, জামাতে জয়েন করবে না। অর্থাৎ দ্বিধা বিভক্ত। এই বিভক্ত এই এনসিপি আর টিকে থাকলো না। এই ঐক্যর, সকল ঐক্যের নামে এনসিপি বিভক্তির শেষ। কথা যখন আপনি বললেন, আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। এই যে অভ্যুত্থানের শক্তি, এই যে এতে বিভক্তি তৈরি হলো, এতে সামনের দিনে কি কি বাধা আসতে পারে আপনি মনে করেন? না, বাধা না, আপনি যেমন আগে আলোচনা করেছিলেন যে জাতীয় সরকার সবাইকে নিয়ে কিন্তু বিএনপি বলে নাই। বিএনপি বলেছে তাদের সাথে যারা আন্দোলনে ছিল, গণতান্ত্রিক আন্দোলনে, তাদের নিয়ে জাতীয় সরকার হবে। এখানে তো কোনোভাবেই কিন্তু যারা রেডিক্যাল, যারা আমি বলবো অন্ধকারের শক্তি, তাদের সাথে তো ঐক্য করতে চায় নাই। তাদের সাথে তো জামাতের নেতৃত্বে একটা বলয় তৈরি হয়েছে, বিএনপির নেতৃত্বে একটা বলয় তৈরি হয়েছে, ঐক্য জোট তৈরি হয়েছে। সেখানে তো পরিষ্কার যে ইসলামিক দলগুলো, যেমন এই এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে জামাতে ইসলাম হচ্ছে ইসলামিক ফ্যাসিস্ট দল, বলেছে, তারপরেও গেছে ওখানে। সুতরাং এখন তারা যে গেছে, তারা, আমার কাছে মনে হয়েছে তারা একটা নিরাপত্তার জায়গা খুঁজতে গেছে। সেখানে বিএনপির কাছে যা অনেক সিট চেয়েছে, বিএনপিটা অ্যাকোমোডেট করতে পারে না। তারা অনিরাপদ বোধ করছে কেন? অনির্বাদ কারণ হচ্ছে তারা তো অনেক বিতর্কিত হয়েছে, অনেক অভ্যুত্থানের শক্তি। তারা আপনার শেখ হাসিনাকে তাড়িয়ে দিছে, সেটা তার অগ্রভাগে ছিল, সব দলই ছিল, সব জনগোষ্ঠীই ছিল। এটা তো অভ্যুত্থান মানেই তো জনগণও ছিল, কিন্তু তারা সামনে ছিল। এখন ধরেন আওয়ামী লীগ যে বড় সংগঠন তো সমর্থক তো যায় নাই, আর বড় বড় যারা টাকাওয়ালা নেতা সব ভেঙে গেছে, কিন্তু তাদের ভোটার তো আছে। এই যে ধরেন, এই যে হাদিদ থেকে শুরু করে চিটাগাঙে মিছিলে গুলি করে, বিএনপির মিছিলে গুলি করে মানুষ মেরে ফেলছে, হাদিকে হত্যা করেছে, খুলনা কোর্টে 2 জনকে আক্রমণ করেছে, চিটাগাঙে এনসিপির যে শ্রমিক দলের আহ্বায়ক, তাকে গুলি করে আহত করেছে। এইভাবে তো চলমান আছে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। একটি প্রশ্ন ছোট ছোট করে আপনাদের সবার কাছেই করতে চাই, এবং উত্তরটাও ছোট আসবে এমনটাই প্রত্যাশা করছি। সেটি হচ্ছে, যেই নির্বাচনী মার্কা নিয়ে এত লড়াই করলো এনসিপি, শেষ মুহূর্তে এসে আসলে কোন প্রতীক বা মার্কাতে আসলে তারা লড়াই করবে, আপনার কি মনে হচ্ছে? লড়িক তো দাঁড়িপাল্লাই করবে আমার কাছে মনে হয়। তাদের যদি আলাদা প্রতীকে নির্বাচন করে, জামাতের সাথে ঐক্য করছে, জামাতও তাদের ভোট দিবে। তারা আনুপাতিক হারে যে ভোটটা পাবে, এবারে যে আইন যেটা করা হয়েছে, যে শেষ যে ওই যে গণভোটে দিল, সেটা হচ্ছে যে যত অনুপাতে যে দল সংসদে যত অনুপাতে ভোট পাবে, ঠিক ওই অনুপাতে উচ্চকক্ষে সিট পাবে, অন্য পক্ষে আসন পাবে। সেই হিসেবে হয়তো এখন জামাতের ভোট বা 8 দলের ভোট, 9 দলের যারা ভোট আছে, তাদের যদি ভোট পায় তারা, তাহলে তারা হয়তো উচ্চকক্ষে 2-1টা যেতেও পারে। আর যদি আলাদা প্রতীকে, যদি আলাদাভাবে জামাতের সাথে না থেকে আলাদা ইলেকশন বলছে না, আমরা সরকার গঠন করব, সেটা করলে একটারও জামানত থাকবে। জি, একই প্রশ্ন আমি ডক্টর স্নিগ্ধাকে করতে চাই। ডক্টর স্নিগ্ধা,
না না, আরপিও নিয়ম অনুযায়ী তারা চাইলে ওটা করতে পারবে না। আরপিও নিয়ম অনুযায়ী যেটা নিয়ম হচ্ছে এটা নিয়ম অনুযায়ী তাদেরকে শাপলাকুলিতেই ইলেকশন করতে হবে। সো আসলে ওনারা শাপলাকুলি নিয়ে ইলেকশন করবে, কিন্তু সেখানে যেটা ফ্যাক্ট হবে যে আলটিমেটলি তারা যদি ওই শাপলাকুলি নিয়ে আসতেও পারে, এটার যে দেখেন এটার যে ধরেন যদি 5টি ভোটও হয়, কারণ এটা তো সত্যি যে 35% ভোট তরুণদের। ঘটনা যেটা হয়েছে যে এই যে ভোটটা তারা পাবে, এই ভোটটা আসলে বাংলাদেশ মানে জাতীয়তা নাগরিক যে পার্টি এনসিপি তারা ব্যবহার করবে না, এটা ব্যবহার করবে হচ্ছে জামাত ইসলাম। অর্থাৎ আমি যেটা স্পষ্ট করে বলতে চাই, এই ইলেকশনে এই কাজটি করার ক্ষেত্রে পুরো এনসিপি এবং তরুণরা বাংলাদেশ জামাতে ইসলাম দ্বারা খুবই রাজনৈতিকভাবে নগ্নভাবে ব্যবহৃত হবেন। এবং আমি যেটা সতর্কবাণী করতে চাই, এই যে বিভিন্ন ধরনের দাঙ্গা ফ্যাসাদ করানোর জন্য এরা যেহেতু তরুণ, দেখবেন তারা এমন সব স্টেটমেন্ট প্রায়ই দেয় যেটি দাঙ্গাকে উস্কে দেয়। এই তরুণদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে। জি সব তরুণ তো যায়নি। সব তরুণের কোনো, যারা গিয়েছে আমি তাদের কথা বলছি যে তাদেরকে ব্যবহার করা হবে। জি, একই প্রশ্ন ডক্টর সুকুমার বড়ুয়ার কাছে করতে চাই। এই যে নির্বাচনী প্রতীক নিয়ে এত লড়াই করলো এনসিপি, সেই আসলে শেষ সময়ে এসে কোন প্রতীকে তারা নির্বাচন করতে পারবে বা কোন প্রতীক আমি পাবে? ধন্যবাদ জানাচ্ছি। আমার আগে তো দুইজনেই বললো, এম এ আজিজ সাহেব, ওনার তো একটা চোখ আছে, দীর্ঘদিন উনি আমাদের সঙ্গে ছিলেন এবং এই দেশকে উপলব্ধি করেছেন। দেশের কি হয় এই সময়ের মধ্যে, নানা পালা বদলের মধ্যে। আর স্নিগ্ধ